নেক্সট আমরা ফিফথ পর্বে দেখতে পাই গোলু রবিনের কাছে এসে অ্যাকাউন্ট ক্লোজ করে সব টাকা নিয়ে চলে যায়। ফ্যাক্টরিতে এসে গোলু সবার সামনে টাকা ও বন্দুক রাখে এবং অফার দেয় যে একটা অপারেশন আছে মির্জাপুরের বাইরে, খুবই রিস্কি। যারা যারা ইচ্ছুক তারা যেন টাকা ও বন্দুক নিয়ে গোলুর সঙ্গে যায়। একথা শুনে সবাই রাজি হয়ে যায়। গোলু সিওয়ানে যায় এবং যে জায়গায় কালীন ভাইয়াকে রাখা হয়েছে সেখানে যায়। প্রথমে পাহারাদার ও ধীরে ধীরে এক এক করে সব লোককে মারতে থাকে। এমন সময় সে কালীন ভাইকে দেখতে পায়। সে খুবই খুশি হয় যে তার টার্গেট তার সামনেই রয়েছে, কিন্তু সেই সঙ্গে তার সন্দেহও হয়, কারণ সব কিছু যত সহজ দেখাচ্ছে তত সহজ নয়। সে বুঝতে পারে এটা একটা ট্র্যাপ। সে তার অ্যাসিস্ট্যান্টদের ডাকতে থাকে এবং পালাতে বলে, কিন্তু ততক্ষণে ছোটের লোকজন গোলুর লোকদের এক এক করে মারতে থাকে এবং গোলু কর্নার হয়ে যায়। মরিয়া হয়ে সে ঠিক করে মরার আগে কালীন ভাইয়াকে খতম করতে হবে। সে কালীন ভাইয়াকে গুলি করতে চায়, তার আগেই ছোটে গোলুকে গুলি করে। গুলি গিয়ে গোলুর পেটে লাগে। পরের সিনে দেখা যায় জেলে কিছু কয়েদি আসে, যার মধ্যে রহিম বলে একজন কবি আসে, যাকে কবি সম্মেলনে নেতাদের ওপর অশ্লীল ভাষায় কবিতা বলার অপরাধে পুলিশ ধরে নিয়ে আসে। জেলের মধ্যে একজন লিডার তাকে কবিতা বলতে বলে এবং বলে তার কবিতা শুনে যেন কয়েদিরা হাততালি দেয়। রহিম রাজি হয় এবং সে ওই লিডারের ওপরই ব্যঙ্গ করে একটা কবিতা বলে, যেটা শুনে সবাই মজা পেয়ে হাততালি দিলেও লিডার রেগে যায় ও রহিমকে মারতে যায়। রমাকান্ত এবং গেরুয়া তাকে প্রোটেক্ট করে। ওদিকে কালীন ভাইয়ের উপর হামলার খবর শুনে শরৎ এবং দাদ্দা চলে আসে। শরৎ জিজ্ঞেস করে যে গুড্ডু এবং গোলুর মধ্যে কে এসেছিল হামলা করতে। তাতে ছোটে মিথ্যা কথা বলে যে তাদের মধ্যে কেউই আসেনি, তারা শুধু লোক পাঠিয়ে দিয়েছে আর তাদের সবাইকে ছোটে মেরে ফেলেছে। শরদের এত সন্দেহ হয় এবং সে বলে গুড্ডু নিজের হাতে কালীন ভাইকে মারতে চায়, তাই সে শুধুমাত্র লোক পাঠিয়ে নিশ্চিন্ত থাকবে না। শরৎ কালীন ভাইকে তার নিজের বাড়িতে নিয়ে যাবে বলে জানায়। ত্রিপাঠী ম্যানশনে লাল্লার পাশে কালো বিড়াল দেখে বিনা ভয় পেয়ে যায় এবং সে ছুটে আসে এবং লাল্লাকে কোলে নেয়। তার মনে এক অজানা আশঙ্কা গাঢ় হতে থাকে। দাদ্দা আর ছোটে গাড়িতে ছিল তখন গিনি ফোন করে ছোটেকে বাড়ি আসতে বলল। যেহেতু ছোটে বাড়িতে খুব কম থাকে তাই সে বাহানা বানিয়ে মানা করে দিচ্ছিল। এমন সময় এক সিকিউরিটি গার্ড একটা ফ্যামিলিকে গাড়ি চেক না করেই ছেড়ে দিল। এটা দেখে ছোটে সিকিউরিটি গার্ডটাকে জানালার কাচের সঙ্গে আটকে ঘিসটাতে ঘিসটাতে নিয়ে যাচ্ছিল এবং গালি দিচ্ছিল। সিকিউরিটি গার্ড বারবার ক্ষমা চাইলে ছোটে তাকে ক্ষমা করে দেয় এবং দাদ্দা বলে যে ছোটের ভাষা চেঞ্জ হয়ে গেছে, কারণ ভরত এভাবে কথা বলতো না। ছোটে সচেতন হয়ে যায় এটা শুনে। গুড্ডু মির্জাপুরে চলে আসে আর সবার জন্য অনেক গিফট নিয়ে আসে। গোলুর খোঁজ করতে গিয়ে গুড্ডু দেখে যে গোলুকে পাওয়া যাচ্ছে না। সে বিভিন্ন জায়গায় ফোন করে। এমন সময় ফ্যাক্টরির একটা ছেলে এসে বলে যে গোলু মির্জাপুরের বাইরে একটা অপারেশনে গেছে। গুড্ডু ভেবে নেয় যে গোলুকে শরৎ কিডন্যাপ করিয়েছে এবং সে লোকজন নিয়ে জনপুর চলে যায়। ওদিকে শরৎ কালীন ভাইয়াকে নিজের ঘরে নিয়ে আসে। শরদের মা কালীন ভাইয়াকে ওয়েলকাম করে এবং বলে যে তাদের দুজনকেই এখন একে অপরের খেয়াল রাখতে হবে। শরদের কাছে খবর পৌঁছায় যে গুড্ডু জনপুর এসেছে। সেও তার লোকজন নিয়ে গুড্ডুর সাথে মোকাবিলা করতে যায়। জনপুর বাজারে গুড্ডু শরৎকে বলে সে যেন গোলুকে ফিরিয়ে দেয়। সঙ্গে এটাও জানায় যে গোলুর বদলে শরৎকে সে আফিম দিতে পারে। তাতে শরৎ জানায় তার আফিম লাগবে না এবং গোলুও তার কাছে নেই। গুড্ডু বিশ্বাস করে না। তাদের মধ্যে মারামারি শুরু হতে যায়। এমন সময় মুনাওয়ারের ফোন আসে এবং মুনাওয়ার তাদেরকে শান্ত করে। যদিও গুড্ডু এবং শরৎ মারামারি না করেই চলে যায়, কিন্তু তাদের রাগ কমে না। মুনাওয়ার আব্বাস নামে এক লোককে ফোন করে এবং বলে যে দশেরা পর্যন্ত বোধহয় পরিবেশ শান্ত থাকবে না। তাতে আব্বাস জানায় যে এটাই সুযোগ, মির্জাপুর এবং জনপুরের ওপর মুনাওয়ার নিজের আধিপত্য জমাতে পারবে। শরৎ লালাকে ফোন করে এবং তাকে বলে যে লালা শরদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আফিমের ডিল থেকে পিছনে সরে গেছে। লালা জানায় তার জেল থেকে জামিনের বিনিময়ে আফিমের ডিল হওয়ার কথা ছিল। যেহেতু সে লালার জামিন করাতে পারেনি, তাই লালা গুড্ডুর সঙ্গে কারবার শুরু করেছে। শরৎ বাড়ি এসে লালার বিশ্বাসঘাতকতার কথা তার মা এবং কালীন ভাইকে জানায়। কালীন ভাই তাকে জানায় যে লালার আফিম জলপথে অর্থাৎ নদীর মাধ্যমে আসে। শরৎ এই কথা মাধুরীকে ইনফর্ম করে দেয় এবং মাধুরীর সঙ্গে মিলে প্ল্যান করে জলপথে হামলা করে লালার আফিম আটকে দেওয়ার। গুড্ডু এবং গোলুর বাবা গোলুর জন্য চিন্তিত থাকে।
গোলুর বাবা জানায় যে তিনি গোলুর মিসিংয়ের জন্য এফআইআর করেছেন, কিন্তু হেডকোয়ার্টার থেকে কোনো রকম তল্লাশি করার পারমিশন দেয়নি, তাই তিনি ডিরেক্ট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য লখনৌ যাবেন। বিনা এসব লক্ষ্য করে এবং গুড্ডুর কাছে এসে গুড্ডুকে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। এইভাবে কাজকর্ম ছেড়ে গুড্ডুর গোলুর আশায় বসে থাকাটা বিনার পছন্দ হয় না। সে গুড্ডুকে বোঝাতে থাকে যে তার চুপচাপ থাকাটাকে বিরোধী পক্ষ নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, তাই গুড্ডুর উচিত গোলুকে না খুঁজে গদি পাওয়ার চেষ্টা করা। তাতে গুড্ডু জানায় যে গোলুর জন্য সে আফিম বা গদি সব কিছু ছাড়তে পারে। বিনা গুড্ডুর হাতে ড্রাগ পাউডার গুঁজে দেয়। গুড্ডু প্রথমে মানা করলেও পরে ড্রাগ নিয়ে নেয় ও বাবলুর কাছে ক্ষমা চায়, যেহেতু বাবলু তার নিজের দিব্যি দিয়ে গুড্ডুকে মানা করেছিল যেন গুড্ডু কোনোদিন ড্রাগ না নেয়। ড্রাগের নেশায় আসক্ত হয়ে গুড্ডু বিভিন্ন জায়গাতে উৎপাত শুরু করে, বিশেষ করে শরদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে খুন করতে থাকে। একের পর এক খুনের খবর পেয়ে শরদ ডিসাইড করে যে সেও গুড্ডুর কাছের লোকদের মেরে ফেলবে। তখন কালীন ভাই তাকে উপদেশ দেয় যে গুড্ডু হচ্ছে ভস্মাসুরের মতো, সে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। অন্যান্য বাহুবলীরা গুড্ডুর উৎপাতে উত্ত্যক্ত হয়ে মিটিং ডাকলে শরদ সেখানে মহানুভবতা যদি দেখায় তাহলে গদি শরতের হবে। সেটা শুনে শরৎ বলে কালীন ভাই থাকতে গদি শরতের কী করে হতে পারে। তাতে কালীন ভাই বলে যে সে গদির অধিকার অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিল, মুন্নাকে বসাতে চেয়েছিল। যেহেতু মুন্না এখন নেই তাই গদির উত্তরাধিকার হলো শরৎ। শরদের মা পর্দার আড়াল থেকে সেটা শুনে খুশি হয়। এতদিন ধরে তারা যেটা চাইছিল অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। নদীপথে আফিম আসার সময় পুলিশের রেড পড়ে, কিন্তু পুলিশ কিছুই খুঁজে পায় না। গুড্ডু শবনমের সাথে দেখা করতে আসে। শবনম জানায় যে যোশীর সাহায্যে আফিম অন্য রুট হয়ে চলে আসে, তাই পুলিশ কিছু খুঁজে পায়নি। শবনম গুড্ডুর দায়িত্বজ্ঞানহীনতার এবং গোলুকে খুঁজতে সময় অপচয় করার জন্য গুড্ডুকে বকতে থাকে। গুড্ডু জানায় যে তার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গোলু। গোলুর জন্য সে সব কিছু বাজি রাখতে পারে। এই কথায় শবনম রেগে যায় এবং তার এবং গুড্ডুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। গুড্ডু জানায় যে সে আফিম নিয়ে যাচ্ছে, শবনম তার ভাগের টাকা পেয়ে যাবে। ওদিকে শরৎ গুড্ডুর আফিমের স্যাম্পল নিয়ে এসে চাড্ডা নামের একজন ডিস্ট্রিবিউটরকে দিয়ে চেক করায়। ডিস্ট্রিবিউটর বলে যে গুড্ডুর মাল শরদের মালের থেকে বেশি উন্নত। এই মাল যদি বাজারে আসে তাহলে শরদের মালের দাম পড়ে যাবে। তাতে শরৎ বলে যে এই মাল মার্কেটে আসার আগে বন্ধ করে দিতে। ডিস্ট্রিবিউটর বলে যে তার এলাকাতে সে কন্ট্রোল করতে পারবে, কিন্তু এই মাল বন্ধ করতে হলে পুরো পূর্বাঞ্চলের উপর কন্ট্রোল রাখতে হবে। শরৎ প্ল্যান করে কিভাবে গুড্ডুকে ভাঙা যায়। পরের সিনে দেখা যায় জেলের মধ্যে রহিম এবং রমাকান্ত গাছ লাগাচ্ছিল। রহিম নিজের কথা বলছিল যে কিভাবে অন্যায়ভাবে তাকে জেলে আনা হয়েছে। এমন সময় লালা চলে আসে এবং রহিমকে কিছু টাকা দিয়ে চা পানি খেতে বলে। সে চলে গেলে লালা রমাকান্তকে কনভিন্স করতে থাকে তার জন্য জামিন করে দেওয়ার, যাতে সে তার আফিমের ব্যবসা ভালোভাবে করতে পারে। রমাকান্ত জানায় যে লালা গুড্ডুর কেসে সাক্ষী হলেই রমাকান্ত তার জামিনের জন্য অ্যাপ্লিকেশন করবে। আইজি দুবে মাধুরীর সঙ্গে দেখা করতে আসে এবং মাধুরীকে বাহুবলীদের হয়ে কাজ করা পুলিশদের একটা লিস্ট দেয়। মাধুরী তার অ্যাসিস্ট্যান্টকে সেই সব পুলিশদের ট্রান্সফার করার আদেশ দেয়। গোলুর বাবা গুপ্তাজি থানায় এসে গোলুর ফোন ট্রেস করার আবেদন জানায়, কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়। টিভিতে খবর দেখায় যে মাধুরী ঘুষ খাওয়া পুলিশদের ট্রান্সফার করার এক বড় স্টেপ নিয়েছে, যেটা দেখে অর্থমন্ত্রী সোলাঙ্কি একটু খুশি হয় না। সে কৈফত চাইতে মিটিংয়ে চলে আসে। মিটিংয়ে মাধুরী অ্যাসিস্ট্যান্ট সোলাঙ্কিকে আটকে দেয়, যেহেতু সে অনেকটা লেট করে এসেছে। সোলাঙ্কি তাতে আরও রেগে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় মারে। ভিতরে ঢুকে মাধুরীকে প্রশ্ন করে যে তার অর্থমন্ত্রীর পদে থাকা সত্ত্বেও তার ডিপার্টমেন্টের কাজ তাকে না বলে কিভাবে অর্ডার দেওয়া হয়, যেটাতে মাধুরী জানায় যে সে যেই পদে আছে সেখানে তার থাকার দরকার নেই। এরপর তাদের মধ্যে কিছুটা মতানৈক্য হয় ও মাধুরীর অ্যাসিস্ট্যান্ট এসে সোলাঙ্কিকে বের করে নিয়ে যায়। বিনা কালো বিড়ালের জন্য ফাঁদ পেতে রাখে। রাধিয়া গোলুর জামা পরে গোলুর মতো ড্রেস আপ করে বিনাকে দেখাতে আসে। বিনা তাকে নিয়ে মজা করতে থাকে। ছোটে গোলুর জন্য খাবার নিয়ে আসে। গোলুকে সে একটা বদ্ধ ঘরে বন্দি বানিয়ে রাখে। ছোটে সামনে আসলে গোলু তাকে জিজ্ঞেস করে যে ছোটে তাকে এখনও কেন মারেনি। তার উত্তরে গোলুর পেটের কাছে লাগা ক্ষতে ছোটে আরও টর্চার করে বুঝিয়ে দেয় যে সে একেবারে মেরে ফেলতে নয়, বরং একটু একটু করে অত্যাচার করার জন্য বাঁচিয়ে রেখেছে। এমন সময় স্যালোনির ফোন আসে। সে ছোটকে বলে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, তারা একসঙ্গে খাবে।
গোলু সেন্স করতে পারে যে ভরত এবং শত্রুঘ্নের মধ্যে ভরত মারা গেছে এবং তার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো শত্রুঘ্ন ওরফে ছোটে। মাধুরীর অ্যাসিস্ট্যান্ট টিভি চালিয়ে দেয়। টিভিতে একটা নিউজ লিক হয়ে যায়, যেখানে দেখা যায় মাধুরীর ভূতপূর্ব স্বামী, যাকে শহীদ বলে ঘোষণা করা হয়েছিল, সে আসলে এক মাতাল ছিল। রাজনীতির স্বার্থে মাধুরীর বাবা তাকে শহীদ ঘোষণা করেছিল। মাধুরী জরিনার খোঁজ করে। অ্যাসিস্ট্যান্ট জানায় জরিনা ভালোভাবে কাজ করছে, তার লয়ালিটির উপরে সন্দেহ করার মতো এখনও পর্যন্ত কিছু হয়নি। মাধুরী তাকে ডাকতে বলে। জরিনা পার্টির কাজে একটা গ্রামে যায়। গ্রামের মানুষ তাকে বলে তারা তার নাচ দেখতে এসেছে, ভাষণ নয়। জরিনা তাদের কথা দেয় তারা তাদের ঘরের 100 জন মহিলাকে দিয়ে এই স্কিম করালে জরিনা তাদের সামনে নাচবে এবং গাইবে। এই কথায় গ্রামবাসীদের মধ্যে তাড়াহুড়ো লেগে যায়। যে যার নিজের ঘরের মহিলাদের দিয়ে স্কিম করাতে লেগে পড়ে। জরিনা তার প্রমিস অনুযায়ী তাদের সামনে নাচে। তার মধ্যে মাধুরীর অফিস থেকে তার কাছে ফোন আসে। জরিনা মাধুরীর কাছে আসলে মাধুরী তাকে অর্ডার দেয় যে জরিনা জেপিকে খুঁজে বের করতে পারলে তাকে লখনৌতে পার্মানেন্ট প্রমোশন দেওয়া হবে। পরের সিনে দেখা যায় জেপি যাদব আন্ডারগ্রাউন্ড হয়ে আছে। তার 2 জন ইনফর্মার তাকে খবর দেয় যে বেশিরভাগ এমএলএ মাধুরীর পক্ষে রয়েছে এবং তাদের সাপোর্ট করছে জরিনা, যে একসময় জেপি যাদবের কাছের লোক ছিল। রবিন এবং ডিম্পি একটা এনজিও চালায়, যেখানে কিছু ছোট বাচ্চাদের তারা টিউশন দেয়। পরের দিন রবিন ডিম্পি এবং বসুধাকে নিয়ে রমাকান্তের সঙ্গে দেখা করতে আসে এবং তার জামিন করাতে আসে। জেলার জানায় আজ কিছু কয়েদিদের মুক্তির আনন্দে জেলের ভেতরে একটা ছোট্ট সেলিব্রেশন হচ্ছে, তাই রমাকান্তের আসতে দেরি হচ্ছে। এরপর দেখা যায় সেলিব্রেশনে এক একজন কয়েদি নিজের মতো করে পারফর্ম করে। রহিম একটা কবিতা শোনায়। রহিমের কবিতা শুনে মুগ্ধ হয়ে লালা রহিমকে কিছু টাকা বকশিস দিতে যায়। রহিম টাকাটা নিয়ে হঠাৎই লালার উপরে আক্রমণ করে ও লালাকে মেরে ফেলে। জেলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যেহেতু লালা খুন হয়েছে তাই ওই দিন যেসব কয়েদিদের মুক্তি পাওয়ার কথা ছিল তা আটকে যায়। এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়।